তো নানির গ্রামের 2 বাড়ির পরের বাড়িতে মূলত ঘটনাটি ঘটেছিল। নানির বাড়ি থেকে 2 বাড়ির পরে টুটুল মিয়া নামে একজন বাস করতেন, তার বাড়ি অর্থাৎ টুটুল মিয়ার বাড়ি। টুটুল মিয়া উনি খুবই গরিব অসহায় একজন মানুষ ছিলেন। তার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার নাগরা গ্রামে। ওই সময়ে পাটখড়ির বেড়া আর চাল বলতে ছন দিয়ে তৈরি চালটাই অধিকাংশ মানুষের বাড়িতে ব্যবহৃত হতো। টুটুল মিয়ার বাড়ি থেকে একদম কাছাকাছি জায়গাতে একটি পুকুর রয়েছে। ওই পুকুরের উপর ছোট একটি ডিঙি নৌকা থাকতো সবসময়। মাঝে মাঝে এই ডিঙি নৌকার মাধ্যমে মাছ ধরতেন টুটুল মিয়া ওই পুকুরে। এলাকার লোকজন সবাই বলতো ওই পুকুরটা নাকি অভিশপ্ত পুকুর। টুটুল মিয়া প্রথমে একটি বিয়ে করে। বিয়ে করার পর তার স্ত্রী গর্ভবতী হন। যখন বাচ্চার ডেলিভারি হবে তখন বাচ্চা সহ টুটুল মিয়ার স্ত্রী মারা যান। অথচ মারা যাওয়ার মতো জটিলতা কিন্তু হয়নি, তার স্ত্রীও মারা যায়, বাচ্চাও মারা যায়। টুটুল মিয়া বুঝতে পারে না যে কেন এমনটা হলো। ভাগ্যের লিখন টুটুল মিয়া মেনে নেয়। এরপর অভাবের তাড়নায় টুটুল মিয়া চুরি করা শুরু করে দেয়। এলাকার লোকজন তখন আর টুটুল মিয়াকে দেখতে পারতো না। চুরির দায়ে মাঝে মাঝেই তাকে জেলে যেতে হতো, আবার কিছুদিন পর পর ফেরত আসতো। বাড়িতে টুটুল মিয়ার মা বাবা ছিল। পরবর্তীতে টুটুল মিয়া দ্বিতীয় বিয়ে করে। সব কিছুই মোটামুটি ঠিকঠাক মতোই চলছিল। তো এই পক্ষে পরপর 3টা মেয়ে হয়। সবার যে বড় মেয়ে তার বয়স 4 বছরের মতো, তারপরের যে মেয়ে তার বয়স 2 বছর, আর সবার ছোট মেয়ে তার বয়স 1 বছরের কাছাকাছি এরকম হয়েছিল আর কি। তো 3-4 বছর বা 4 বছর পর টুটুল মিয়া আবার চুরির অভিযোগে জেলে যায়। এবার তার 12 বছরের সাজা হয়। এমত অবস্থায় টুটুল মিয়ার পরিবার বেশ সমস্যায় পড়ে যায়। বাড়িতে টুটুল মিয়ার মা বাবা, টুটুল মিয়ার স্ত্রী আর তার 3 মেয়ে, ছোটো ছোটো 3টা মেয়ে। এই মানুষগুলোকে রেখে টুটুল মিয়াকে জেলে যেতে হয়েছে। মেয়েদের নাম অবশ্য জানা যায়নি। ঘটনার শুরু এবার ভিন্নভাবে। একদিন সকালে টুটুল মিয়ার দ্বিতীয় স্ত্রী ঘুম থেকে উঠে চমকে ওঠে। দেখতে পেল তার যে বড় মেয়েটা 3-4 বছর বয়সের ছিল, মেয়েটি পাশে নেই। তখন বাড়ির সবাই টুটুল মিয়ার মেয়ের খোঁজ খবর শুরু করে দেয়। কিছুক্ষণ খোঁজ খবর করার পর দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য। সেই পুকুর ঘাটে গিয়ে দেখে এই মেয়েটির লাশ ভেসে আছে পুকুরের উপরে। টুটুল মিয়ার মা, টুটুল মিয়ার শ্বশুর শাশুড়ি, তারা সবাই মেয়েটাকে দেখে কান্নাকাটি শুরু করে দেয়। টুটুল মিয়ার শ্বশুর শাশুড়ির অর্থাৎ টুটুল মিয়ার শ্বশুর বাড়িও একদম কাছাকাছি ছিল, এই জন্য তারাও চলে এসেছিল। যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না খোঁজখবর তারাও নেওয়ার চেষ্টা করছিল। এরপর ধর্মীয় রীতিনীতি মেনে টুটুল মিয়ার মেয়েটাকে দাফন কাফন করা হয়। এরপর কেটে যায় বেশ কয়েকটা দিন। এরপর ঘটে আরও একটি দুঃখজনক ঘটনা। ওই যে তার মেজো মেয়ে যেটা ছিল, সেও একই রকমভাবে ওই পুকুর ঘাটে ডিঙি নৌকার নিচে লাশ হয়েছিল। অর্থাৎ তার লাশটা ডিঙি নৌকার নিচে ছিল। ডিঙি নৌকার এক পাশে মেয়েটার মাথা দেখা যাচ্ছিল আর এক পাশে পা দেখা যাচ্ছিল। অথচ মেয়েটা রাতের বেলা তার মায়ের সাথেই ঘুমিয়েছিল। এই মেয়েটা যখন মারা যায় তাকেও তার বড় বোনের মতোই দাফন কাফন করা হয় স্বাভাবিক নিয়মেই। এই যে তাদের পরিবার থেকে একে একে মানুষ হারিয়ে যাচ্ছে, টুটুল মিয়া কিন্তু জেলখানাতে। সে তার সন্তানদের শেষ দেখাটাও দেখতে পারছে না। এলাকার সব মুরব্বীরা পরামর্শ করে বলে যে আপনারা ভালো কোনো কবিরাজ দেখান, আপনাদের বাড়িতে কেন এমনটা হচ্ছে। মনে হয় কোনো ভয়ঙ্কর স্কন্ধ কাটা জিনের প্রভাব পড়েছে। এটা এমন এক অদৃশ্য শক্তি, যেখানে এরা থাকে আশেপাশে মানুষদেরকে ওরা থাকতেই দেয় না, মানুষদেরকে মেরে ফেলে। আর এই পুকুরটা আগে থেকে অভিশপ্ত, আপনারা ভালো কোনো কবিরাজ দেখান, তা না হলে তো আপনারা কেউই বাঁচবেন না। অনেক আগে থেকে এটা নিয়ে সমস্যা আছে। এটা তো টুটুল মিয়া আগে থেকে কিছুটা জানতো, তারপরেও কেন যে এই গুরুত্ব দেয় নাই আমরা বুঝতে পারতেছি না। এলাকার মানুষ এই সমস্ত কথাবার্তা বলে চলে যায়। তো পরিবার থেকে খোঁজাখুঁজি শুরু করে ভালো কবিরাজ কোথায় পাওয়া যায়। তো একজন কবিরাজের সন্ধান তারা পায়। 1 গ্রাম পরেই ছিনদাইন নামক একটা জায়গা রয়েছে, সেই এলাকার কবিরাজ। তো কবিরাজ যখনই টুটুল মিয়ার বাড়িতে এসেছে তখন ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা। কবিরাজ এই বাড়িতে পা দিতে না দিতেই সকলের চোখের সামনে দিনের বেলাতে কোনো এক অদৃশ্য শক্তি এই কবিরাজকে একবার শূন্যে তুলে নেয় উপরে, ওই কবিরাজকে আবার মাটিতে ফেলে দেয়, একবার শূন্যে তুলে নেয়, একবার মাটিতে ফেলে দেয়। এইভাবে কয়েকবার আছাড় খাওয়ার পর কবিরাজ আল্লাহ গো মা গো মরে গেলাম বলে দৌড় শুরু করে কোনো মতে। এদিকে তার কোমরে মারাত্মক ব্যথা লেগেছে, হাতে পায়ে ব্যথা লেগেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে সে দৌড়াতে থাকে। মানে এইখানে সে এক মুহূর্তও দাঁড়াবে না। কবিরাজ নিয়ে এসেও লাভ হলো না। অনেক খোঁজাখুঁজি করার পর বেশ ভালো একজন কবিরাজ পাওয়া গিয়েছিল, সেও এই অদৃশ্য শক্তির হাতে আছাড় খেয়ে পালিয়ে গেল। দিনের বেলা বহু লোকের সামনে এই ঘটনা ঘটল।
পরিবারের সদস্যরা তো খুব হতাশ হয়ে পড়ে। এত কষ্টের পর একটা কবিরাজ পাওয়া গেল, ভালো কবিরাজ, যার অনেক নাম ডাক আছে, অনেক সমস্যার সমাধান করেছে, সে কিনা এখানে এসে এমন এক ধরনের সমস্যায় পড়ে গেল, তাহলে সমাধানটা কিভাবে হবে? পরের দিন রাতে ঘটলো আরেকটি ঘটনা। টুটুল মিয়ার বাবা রাতে জল বিয়োগ করার জন্য ঘর থেকে বের হয়েছেন। তো বের হয়ে পুকুর পাড়ের দিকে ওনার চোখ গিয়েছে। উনি তখন দেখতে পায় ভয়ঙ্কর একটি কালো অবয়ব, যার মাথা নেই আর বেশ অনেকগুলো চোখ বুকের উপর জল জল করছে, চোখগুলো টিপ টিপ করে চোখের পলক ফেলছে। একটা দুটা না, অনেকগুলো চোখ, লাল টকটকে জল জল করছে চোখ। আর এই অভাবটা পুকুরের যে ডিঙি নৌকাটা রয়েছে ওই ডিঙি নৌকাটার উপর দাঁড়িয়ে আছে আর বাড়ির দিকে মুখ করে তাকিয়ে আছে। এইটা দেখা মাত্রই টুটুল মিয়ার বাবা আল্লাহ গো বলে একটা চিৎকার দিয়েছেন, ওখানে অজ্ঞান হয়ে গেছেন। তার এই চিৎকারে টুটুল মিয়ার স্ত্রী আর টুটুল মিয়ার মা দুজনেরই ঘুম ভেঙে যায়। তারা দ্রুত বাইরে বের হয়ে এসে দেখে যে টুটুল মিয়ার বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। তারা দুজন মিলে অনেক কষ্টে টেনে হিঁচড়ে তাকে ঘরে নিয়ে যায়। তারপর তার মাথায় পানি ঢালতে থাকে। তারা যে দোয়া দুরুদ জানতো এটা পরে ফু দিচ্ছে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরত আসে। জ্ঞান ফেরত আসার পর টুটুল মিয়ার বাবা সব ঘটনা খুলে বলে সে কী দেখেছে। পরদিন সকালবেলা থেকে টুটুল মিয়ার বাবার গায়ে অনেক জ্বর, শেষ রক্ষা আর হলো না। কয়েকদিনের মধ্যেই টুটুল মিয়ার বাবা মারা যায়। এইভাবে এক এক করে টুটুল মিয়ার মা, তার দ্বিতীয় স্ত্রী, ছোট মেয়ে কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে মারা যেতে থাকে। টুটুল মিয়া কিন্তু তখনও জেলে। তার মা, বাবা, দ্বিতীয় স্ত্রী আর তার 3 সন্তান কাউকেই সে শেষ দেখা দেখতে পারেনি। এটা যে একটা মানুষের জন্য কতটা কষ্টের সেটা আসলে বলে বোঝানো যাবে না। পুকুর রয়েছে, টুটুল মিয়ার ঘর বাড়িও আছে, তবে সেটা একদম বিরান হয়ে গেছে। এটার আর কোনো সুরাহা হয় না। এলাকার কিছু মানুষজন হুজুর কবিরাজ নিয়ে আসছিলেন, তারাও এটার কোনো সমাধান করতে পারেনি। পুকুর এবং টুটুল মিয়ার বাড়ি এই দুটোই এক ভুতুড়ে স্থান হিসাবে এলাকার মানুষের কাছে পরিচিত হয়ে যায়। দীর্ঘ অনেকটা সময় কেউই এই জায়গায় এসে আর বসবাস করতে চায় নাই। 12 বছর জেল খাটার পর টুটুল মিয়া তার নিজ ভিটায় ফেরত আসে। লোক মারফত সে জেলখানায় বসে তার পরিবারের একে একে হারিয়ে যাওয়ার খবর কিন্তু সে পেয়েছিল। কান্নাকাটি করেছিল জেলে বসেই। তার চোখের পানি শুকিয়ে গেছে। এখন সে কান্নাকাটি করলেও চোখ দিয়ে আর পানি বের হয় না। সে এতটাই কান্নাকাটি করেছে, চোখের পানি আসলে বের হওয়ার মতো হয়তোবা সেই সুযোগই নাই। এত পানি বের হয়েছে হয়তোবা তার চোখে আর নতুন করে পানি তৈরিই হচ্ছে না। শোকে সে পাথর হয়ে গেছে। এত বছর পর সে বাড়িতে ফেরত আসে, পরিবারের সদস্যদের কবর জিয়ারত করে, নতুন করে আবার কিভাবে জীবন শুরু করা যায় সেই চিন্তা করতে থাকে। তার তো আর কেউ নেই। ওই ভিটাতে আবার সে বাড়ি তৈরি করে। সে চিন্তা করেছিল অনেকদিন তো হয়ে গেছে, হয়তো ভাই সমস্যা নাই। মানুষজনও একই রকম চিন্তা করেছিল, কারণ এর ভিতরে তারাও প্যারানর্মাল কোনো কিছু দেখেছে বলে কেউ মনে করতে পারে না। সবাই ধারণা করেছিল এখন আর ভীতিকর পরিবেশ সৃষ্টি হবে না। টুটুল মিয়া স্বাভাবিক জীবনে ফেরত আসে। একটা পর্যায়ে সে আবারও বিয়ে করে। এবার তার 3 নম্বর স্ত্রী। বিয়ে করার 1 বছর পর টুটুল মিয়ার পুত্র সন্তান হয়। কিন্তু ঘটনা কিন্তু ঘটা থামছে না। পুনরায় আবার ভয়ঙ্কর ঘটনা শুরু হয়ে যায়। একদিন সকালবেলা টুটুল মিয়া ও তার তৃতীয় স্ত্রী দেখতে পায় তার পুত্র সন্তান তাদের পাশে নেই। অনেক খোঁজাখুঁজি করার পর কোথাও খুঁজে পায় না। এলাকার লোকজন মিলে তারা ওই পুকুরে জাল ফেলতে থাকে। কিছুক্ষণ পর টুটুল মিয়ার সন্তানের লাশ সেই জালে বেঁধে যায়। মৃত বাচ্চাটিকে দেখার জন্য এই মিকাইল ভাইয়ের নানি শাশুড়িও সেই বাড়িতে তখন গিয়েছিল। সুন্দর ফুটফুটে একটি বাচ্চা, কপালে কালো টিপ, চোখে কাজল দেয়া ছিল। আর এই বাচ্চাটিকে উঠোনের পাটির উপর রেখে দেওয়া হয়েছিল মৃত অবস্থায়। সবাই বিলাপ করে কান্নাকাটি করছে। আসলে সবাই বিলাপ করে কান্নাকাটি করছে এই কারণ টুটুল মিয়ার পরিবারে যা ঘটে চলছে এটা কি আসলে স্বাভাবিক? নিশ্চয়ই স্বাভাবিক নয়। এভাবে একে একে আর কত মৃত্যু দেখতে হবে সবাইকে। এই জন্য এলাকার মানুষও সেদিন কেঁদেছিল। টুটুল মিয়ার কপালে এ করুণ পরিণতি, এ কি থামবে না? এভাবে টুটুল মিয়ার পরিবারের অনেককেই হারাতে হয়েছে। এটা শেষ কোথায়? বছরখানেক পর টুটুল মিয়ার স্ত্রীর আবার একটি পুত্র সন্তান হয়। এর মধ্যে কিন্তু টুটুল মিয়া তার সাধ্য অনুযায়ী কবিরাজ, হুজুর এদের কিন্তু দেখাচ্ছেন, কিন্তু কেউই এটার সমাধান দিতে পারছে না। টুটুল মিয়ার দ্বিতীয় সন্তানের বয়স যখন 5 মাস, একদিন দুপুরবেলা টুটুল মিয়ার স্ত্রী প্রতিবেশী একটি মেয়েকে, যার বয়স 8 থেকে 9 বছর হবে, এমন একটা মেয়েকে ডেকে নিয়ে এসে বলে যে আমি একটু কাজে যাবো, ততক্ষণ আমার এই ছেলের কাছে একটু থাক, আমি কাপড় চোপড় কাচার জন্য পুকুরে যাচ্ছি, আসতেছি একটু পরে। প্রথম সন্তানের মৃত্যুর পর টুটুল মিয়ার তৃতীয় স্ত্রী সে কিন্তু তার সন্তানকে আর একা রাখতো না, কেউ না কেউ সবসময় তার পাশে থাকতো। তার সন্তানের কাছে
ওই মেয়েটিকে রেখে কাপড় ধুতে যায় টুটুল মিয়ার স্ত্রী। এভাবে কিছুক্ষণ হয়ে যায়, আধা ঘন্টা বা 35 মিনিট হতে পারে এরকম আনুমানিক সময়। হঠাৎ করে ঘরের ভেতর থেকে ওই মেয়েটির প্রচণ্ড জোরে একটা চিৎকারের আওয়াজ আসে। এদিকে এই শব্দ শুনে টুটুল মিয়ার স্ত্রী তো দৌড়ে ঘরে যায়। সে গিয়ে দেখে ওই মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে আছে। আর একটা ভয়ঙ্কর দৃশ্য, তাদের ঘরে যে পাটখড়ি বেড়াটা রয়েছে এই বেড়াটার একটা অংশ ভাঙা, আর কোনো এক অদৃশ্য শক্তি তার ছেলেকে শূন্যে ভাসিয়ে ভাসিয়ে ওই বেড়ার ফাঁকা অংশ দিয়ে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে টুটুল মিয়ার স্ত্রী দৌড়ে গিয়ে তার ছেলের 2 পা টেনে ধরে। ওদিকে তার ছেলেকে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। টুটুল মিয়ার স্ত্রী চিৎকার করতে থাকে যে কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো, আমার ছেলেকে নিয়ে গেল। তো আশেপাশে তো লোকজন ছিল, তারা চলে আসে, এসে দেখে ওই যে ছোট্ট মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে। টুটুল মিয়ার স্ত্রী তার ছেলের 2 পা ধরে টানছে, আর তার ছেলেকে শূন্যে ভাসিয়ে রেখেছে কোনো একটা অদৃশ্য শক্তি। সেও ছেলেটাকে টানছে, আর ছেলেটাও চিৎকার করে কান্নাকাটি করছে। ছোট বাচ্চা, 5-6 মাস বয়স। লোকজন যখন চলে আসে তখন আল্লাহর অশেষ রহমতে ওই ছেলেটার হাত ছেড়ে দেয়। ছেলেটা এবারের যাত্রায় বেঁচে যায়। মেয়েটা যখন স্বাভাবিক হয়, অর্থাৎ তার জ্ঞান ফেরে, সে বলে সে বাচ্চাটিকে নিয়ে ঠিকঠাক মতোই বসেছিল, খেলাধুলা করছে, বাচ্চার সাথে কথা বলছে। আধা ঘন্টার মতো হবে, এরপর হঠাৎ করে বাড়ির বেড়ায় সরাত সরাত করে শব্দ হচ্ছে। পাটখড়ি যদি ভেঙে যায় এরকম শব্দ হয়, ওইরকম শব্দ। তো ওইদিকে তাকিয়েছে, তার কাছে মনে হয় কোনো একটা অদৃশ্য জিনিস এসে টুটুল মিয়ার বাচ্চাকে টেনে নিয়ে যাচ্ছে। তো এই দৃশ্য দেখার সাথে সাথে সে চিৎকার দিয়ে শেষ হয়ে গেছে। আর এর মধ্যে তো টুটুল মিয়ার স্ত্রী চলে এসেছে। ওই অদৃশ্য শক্তি তখনও টুটুল মিয়ার সন্তানকে নিয়ে যেতে পারেনি। টুটুল মিয়ার স্ত্রী এসে আল্লাহর রহমতে ধরে ফেলেছে। তো আল্লাহর রহমতে তো এই ছেলেটা ওইবার বেঁচে গেল। এরপর ভালো একজন হুজুরকে নিয়ে আসা হয়। তো হুজুর এসে ওই ঘরটা বন্ধ করে দিয়ে যান। তবে সমস্যার কিন্তু সমাধান হলো না। এরপর থেকে শুরু হয় অন্যরকম একটা সমস্যা। হঠাৎ করে টুটুল মিয়ার স্ত্রী এবং টুটুল মিয়া দেখতে পেত তার সন্তান শুয়ে আছে, তবে তার পাশে না, অন্য জায়গায়, ঘরের আড়ার উপরে, অথবা তাদের চোখের নিচে, অথবা কোনো একটা তাকের উপরে। নিয়ে যায় নাই, কিন্তু এরকম ভিন্ন ভিন্ন জায়গায় শুইয়ে রেখেছে। 5-6 মাসের বাচ্চা কিভাবে বিভিন্ন স্থানে সে একা একা উঠে যেতে পারে? নিশ্চয়ই সম্ভব না এটা। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটা শুরু করে। এই ধরনের ঘটনা যখন ঘটা শুরু হয়েছে, টুটুল মিয়া এবং তার স্ত্রী তো খুবই চিন্তিত হয়ে পড়েছে যে এই সমস্যার সমাধান কি আর হবে না। যাই হোক, এর বছরখানেক পর, মানে এই সমস্যা কিন্তু চলছে, বছরখানেক পর টুটুল মিয়ার আরেকটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তো এই মেয়েটার সাথেও বিভিন্ন ধরনের ঘটনা ঘটা শুরু হয়ে যায়। ওই যে আগের ছেলের মতোই সমস্যা শুরু হয়ে যায়। এই মেয়েটা হঠাৎ করে হারিয়ে যেতে থাকে। তখন ছেলের সাথে সমস্যা হচ্ছিল না, মেয়ের সাথে সমস্যা হচ্ছিল। কখনো ধানের গোলার মধ্যে পাওয়া যায়, কখনো বড় একটা গামলার মধ্যে পাওয়া যায়, কখনো চুলার মধ্যে পাওয়া যায়। চুলার মধ্যে বলতে ওই উত্তপ্ত চুলা না, রাতের বেলা যখন চুলার কাজ শেষ হয়ে যায়, সকালবেলা তো চুলা তো আর গরম থাকে না, ওই চুলার মধ্যে পাওয়া গেছে ছেলেকে। কোনো সমস্যা হয় নাই, কিন্তু এইভাবে পাওয়া যাচ্ছিল। এরপরেও কিন্তু অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, কোনো সমাধান হচ্ছিল না। একটা পর্যায়ে টুটুল মিয়া তার স্ত্রী, ছেলে, মেয়েকে নিয়ে নিজের ভিটা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। এখন তারা কোথায় আছে এটা নির্দিষ্ট করে বলা মুশকিল। এই বিষয়ে মিকাইল আহমেদ ভাই কিছু বলতে পারেন নাই। তো ঘটনাটি উনি ওনার নারী শাশুড়ির কাছ থেকে সংগ্রহ করেছেন। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন যে একটা মানুষ তার পরিবারের কতগুলো সদস্যকে হারালো। মা, বাবা, প্রথম স্ত্রী, নবজাতক শিশু, এরপর দ্বিতীয় স্ত্রী, তার 3টা সন্তান, এইভাবে কিন্তু চলছে। তারপর তৃতীয় স্ত্রী, এবং সেই তৃতীয় স্ত্রীর আবার প্রথম সন্তান। এভাবে কিন্তু পরিবারের অনেকগুলো সদস্য হারিয়ে গিয়েছিল, মৃত্যুবরণ করেছিল এক অদৃশ্য শক্তির প্রভাবে, যেটাকে স্বচক্ষে টুটুল মিয়ার বাবা একবারই দেখেছিলেন। তিনিও বাঁচতে পারেন নাই। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা মতে এই ধরনের ঘটনা যদি থেকে থাকে, আপনারা খেয়াল করবেন যে এই অবয়বগুলো যেই জায়গাতে বসবাস করে তার আশেপাশে কিন্তু মানুষজনের উপস্থিতি তারা সইতে পারে না, তাদেরকে মেরে ফেলে। এই ঘটনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই ধরনের সমস্যা যেন আর কারোর সাথে না ঘটে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের হরর নাইট এপিসোডের 81তম আয়োজনের পরবর্তী ঘটনাগুলোতে। প্রিয় লিসেনার্স, এবার কিন্তু একটি ঘটনা নয়, 5টি ঘটনা একাধারে শেয়ার করতে যাচ্ছি ইনশাল্লাহ। এই ঘটনাগুলো মিকাইল আহমেদ ভাই সংগ্রহ করেছেন ওনার আম্মুর কাছ থেকে। আপনাদের হরবলের ঘটনাগুলো ওনার আম্মু মিকাইল আহমেদ ভাইয়ের মাধ্যমে শুনেছেন। শোনার পর উনিও আগ্রহী হয়েছেন আমাদের সাথে যেন ঘটনা উনি শেয়ার করতে পারেন। উনি মিকাইল আহমেদ ভাইকে ওনার জানা বেশ কিছু ঘটনা শেয়ার করেছেন, আর আমরা সেই ঘটনাগুলো মিকাইল আহমেদ ভাইয়ের কাছ থেকে পেয়েছি। আর ওনার আম্মু যেহেতু গ্রামের একজন নারী, ওনার জানা অসংখ্য ঘটনা কিন্তু রয়েছে।
এই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করার পর আশা করছি আরও অনেক ঘটনা ওনার কাছ থেকে ইনশাল্লাহ আমরা পাবো, এবং উনিও ওনার এই ঘটনাগুলো শুনে থাকবেন। শোনার পর উনিও আগ্রহী হবেন আমাদের সাথে আরও ঘটনা শেয়ার করার জন্য। চলুন ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি শুরু করার আগে এই যে জায়গাটা, মূলত যেই জায়গা কেন্দ্রিক ঘটনা, এটার বর্ণনাটা না দিলে লিসেনারদের বুঝতে অসুবিধা হবে, কারণ পরপর বেশ কিছু ঘটনার সাথে এই জায়গার বর্ণনার একটা বেশ ভালো মিল রয়েছে। তো মিকাইল আহমেদ ভাইয়ের নানা বাড়ি, যেখানে মূলত ঘটনাগুলো ঘটেছিল, তো ওনার নানা বাড়ির যে বর্ণনাটা সেটা দেই। ওনার নানা বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার বাঘারপাড়া ইউনিয়নের তারাগঞ্জ নামক গ্রামে। তো ওনার নানার বাড়ি তারাগঞ্জ বাজার থেকে বাম দিকে একটা ইটের রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে হেঁটে গেলে হিন্দু পাড়া রয়েছে বা হিন্দু মহল্লা রয়েছে। এই পাড়াটা পার হয়ে গেলে একটা বাগান রয়েছে। বাগান থেকে কিছুটা এগিয়ে গেলে ওনার নানা বাড়ি, নিজস্ব বাড়ি তাদের। তখন মাটির ঘর ছিল, ঘরের উপর দিয়ে পোড়া মাটির টাইলস বা টালি বলা হতো যেগুলো, এইগুলো দেয়া হতো। ঘরের পরিবেশটা খুব ঠান্ডা থাকতো। তো ওই সময় অধিকাংশ মানুষই ঘরগুলোতে এই ধরনের টালিগুলো ইউজ করতো। তো ওই ঘরের উত্তর পাশে বেশ বড়সড় একটা লিচু গাছ রয়েছে। তো লিচু গাছ থেকে 20 ফুট দূরত্বে নানাদের পারিবারিক কবরস্থান, আর এই কবরস্থানের পাশেই ছোটো করে একটা পুকুরও রয়েছে। আর এত কিছু বলছি কারণ হচ্ছে ঘটনাগুলোর সাথে এই জায়গাগুলোর একটা যোগসূত্র রয়েছে। এবার চলুন মূল ঘটনায় চলে যাই। ওনার আম্মুর বয়স তখন 14-15 হবে, এরকম একটা সময়। আর এটা 1980 সালের কিছুটা পরে, 1983 সালের আগে বা এরকম একটা সময় হবে আর কি। তখন এই মিকাইল আহমেদ ভাইয়ের নানা নতুন একটা বাড়ি করার সিদ্ধান্ত নেন, কারণ মিকাইল আহমেদ ভাইয়ের মামা খালা সবাই বড় হয়ে যাচ্ছেন, ছোটো ঘরে তো আসলে এখন থাকা যাচ্ছে না। এখন ওই যে লিচু গাছ, ওই লিচু গাছের কাছে বাড়ি করা শুরু হবে। বাড়ি করা শুরু হয়েও যায়, দেয়াল করা হচ্ছে, মানে ইট গেঁথে দেয়াল ঘর, মানে দেয়াল তৈরি করা হচ্ছে, দেয়ালের ঘর তৈরি করা হচ্ছে। অর্ধেক মোটামুটি বানানো হয়ে গেছে। বেসমেন্ট থেকে শুরু করে নিয়ে বিশেষ করে দরজা জানালার যে অংশগুলো, এই পর্যন্ত ইট গাঁথা কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরটা পুরোপুরি তৈরি করতে হলে ওই লিচু গাছটি কাটতে হবে। যেদিন ওই লিচু গাছটি কাটবে তার 1-2 দিন আগে মিকাইল আহমেদ ভাইয়ের নানা গাছ কাটার লোকের সন্ধানে বের হন। আসলে শুরুতেই যে গাছটা কাটবে এরকম পরিকল্পনা ছিল না, পরে দেখা গেল যে ঘরটা বড় আসলে ওইভাবে হচ্ছে না, একটু বড় করার দরকার, এখন গাছটা তো কাটতে হবে। এই চিন্তা করেই মূলত শুরুতে কাটেন নাই, পরবর্তীতে গাছটা কাটতে হবে যখন বুঝতে পারলেন তখন উনি গাছ কাটার লোকের সন্ধানে বের হয়েছেন। তো বাড়ির কাজ আপাতত বন্ধ রেখেছেন, কারণ গাছ না কাটলে আর পরবর্তী কাজ আগানো যাচ্ছে না। এর মধ্যে ঘটে এক অদ্ভুত ঘটনা। মিকাইল আহমেদ ভাইয়ের মায়ের যে বড় ফুপু আর কি, কারণ ঘটনাটা তো আসলে ওনার মা বলছেন। তো মায়ের বড় ফুপু ওনাদের বাড়িতে বেড়াতে আসছেন। তো ওনার মায়ের বড় ফুপু একজন ধার্মিক এবং প্র্যাকটিসিং মুসলিম একজন নারী ছিলেন। উনি যেদিন বেড়াতে এসেছেন, তো ওই দিন মাগরিবের সালাত আদায় করে যখন উনি দুই পাশে সালাম ফিরিয়েছেন, তখন উনি দেখেন যে একজন বয়স্ক মুরব্বী, মাথায় টুপি রয়েছে, শরীরে সাদা পাঞ্জাবি, ওরকম জুব্বা না, আমরা এক ধরনের দুপাশে ফাড়া পাঞ্জাবি যেটা আমরা বলি আর কি, তো এরকম পাঞ্জাবি পরা স্বাভাবিক আকৃতির একজন মানুষ, তবে মুখে লম্বা সাদা দাড়ি রয়েছে। ফুপুকে হঠাৎ করে বলছে, সামনে এসে বলছে যে দেখ তোর ভাই তো এখানে বাড়ি করতেছে, ভালো কথা, বাড়ি তো করবেই, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, ছেলেবেলে বড় হচ্ছে, বাড়ি তো করতেই হবে, কিন্তু এই লিচু গাছটা যেন না কাটে। আমরা পরিবার সহ এই লিচু গাছে অনেকদিন ধরে বসবাস করে আসছি। এখন বাড়ি যদি বানাতেই হয় তাহলে এই লিচু গাছের নিচে 7টা টাকার কলস রয়েছে। এই টাকা তুলে আমাদের জন্য সুন্দর করে একটা বাড়ি তৈরি করে দিতে বলবি আলাদা করে, ওখানে আমরা আসা যাওয়া করবো, বসবাস করব, সেখানে তোরা থাকবি না। আর অবশিষ্ট যেই টাকা বেঁচে থাকবে সেই টাকা দিয়ে তোর ভাই অনেক বড় করে ঘর বাড়ি করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। যদি এই শর্তে রাজি থাকে তাহলে ঘর বানাবে, না হলে কিন্তু বানানো যাবে না। এই কথা বলে সঙ্গে সঙ্গে সেই মুরব্বী অবয়বটি চলে যায়। এইদিকে মিকাইল আহমেদ ভাইয়ের মায়ের ফুপু তো বেশ ভয় পেয়ে যান। উনি চিন্তা করছেন কি দেখলাম রে, ঠিক দেখলাম নাকি মনের ভুল দেখলাম, উনি সব ভাবছেন। কিছুক্ষণ পর বাড়ির সবাইকে এই ঘটনা উনি বলেন। তখন হয় কি, এই মিকাইল ভাইয়ের মায়ের যে সেজো চাচা, তার বাড়ি তো পাশাপাশি ছিল। তো উনি মাগরিবের নামাজ শেষ করে এই বাড়িতে আসছেন, এমনিতেই আসছেন যে ঘর কতটুকু তৈরি করা হলো এটা দেখার জন্য আর কি। সেজো চাচা কিন্তু তখন পান খাচ্ছিল না, গালের ভেতর তখন পান ছিল, পান চিবোচ্ছে, আর ফুপুর কাছ থেকে শুনছে যে কী ঘটনা আসলে হয়েছে। তো সেজো চাচা পান চিবাচ্ছেন এবং তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছেন আর হাসাহাসি করতেছেন, কী দেখছিস সেগুলা, এসব ভুয়া মিথ্যা কথা, ভুলভাল বলতেছিস পাগলের মতো, এরকম হয় না কেউ, আমার বিশ্বাস হয় না। এই সমস্ত কথা যখনই উনি বলেছেন সাথে সাথে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে এই সেজো চাচার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে থাকে। উনি কাশছেন, ওই যে কাশছেন এই কারণে, উনি তো মুখের মধ্যে পান রেখে দিয়েছিলেন, ওই পান গলায় আটকে যায়, নিঃশ্বাস বন্ধ হতে থাকে, চোখগুলো বড় বড় হয়ে যায়। তখন সবাই বুঝতে পারেন যে কোন এক অদৃশ্য শক্তি মিকাইল ভাইয়ের মায়ের সেজো চাচার গলা চেপে ধরেছে।
উপস্থিত সবাই তো চাচার মাথায় পানি ঢালতে থাকে, দোয়াদুর করে ফু দিতে থাকে। কিছুক্ষণ পর ওনার অবস্থা স্বাভাবিক হয়। তখন মিকেল ভাইয়ের মায়ের সেজো চাচা উনি বলেন যে আমি বিশ্বাস করছি রে, ঘটনা কি, আমার আর কিছু বলতে হবে না, আসলে ঘটনা সত্য। এখন মিকাইল ভাইয়ের নানা যখন উনি এই বিষয়টা পুরোপুরি শুনলেন, তখন উনি বলেন যে না রে বাপু, আমি লিচু গাছও কাটবো না, আমি লিচু গাছের নিচ থেকে ওই 7টা টাকার কলসও উঠাবো না, আমি বাড়িও করবো না, এখানে এই বাড়ি আমি ভেঙে ফেলবো। পরের দিনই উনি মিস্ত্রি লাগিয়ে ওই ইটগুলো খুলে ফেলানোর কাজ শুরু করেন, অর্থাৎ বাড়িটা ওখান থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেন, এবং সেটা করাও হয়। এই ঘটনার পরে ওই লিচু গাছের পাতা পর্যন্ত ঝাড়ু দিয়ে কেউ চুলাই দিত না। আগে কিন্তু এগুলো করতো। এরকম একটা ঘটনার পর কে এই সাহস করবে? আগে কিন্তু সবাই করেছে, তারা তো জানতো না যে এই ঘটনা রয়েছে এই গাছের সাথে, আগে কিন্তু কেউ কিছু বুঝতে পারেনি। এমনকি লিচু গাছের যে শুকনো ডালগুলো ভেঙে পড়তো বা বিভিন্ন ডালগুলো এক পাশে থাকতো, তারপরে বড় বাঁশের কোনো কোটা দিয়ে সেটা নিচে নামানো হতো, ভেঙে ফেলা হতো, সেগুলো খড়ি হিসাবে বা জ্বালানি হিসাবে ব্যবহৃত হতো। এই কাজটাও তারা বন্ধ করে দেন ভয়ে। এক রাত্রে নানা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন যে একটা অবয়ব, সেই অবয়বটা একজন বয়স্ক ভদ্রলোক, পাঞ্জাবি পরা, মাথায় টুপি আছে, দাড়িওয়ালা। উনি এসে বলছেন যে তোরা তো নিজেরাও ঘর করলি না, গাছটাও কাটলি না, বলেছিলাম যে গাছ কাটলে নিচে টাকার কলসে সেগুলো উঠাবি, আমাদের জন্য ঘর করে দিবি, নিজেরা ঘর করবি, সেটাও করলি না। কাজটা কি হচ্ছে, তোরা ভয়ে এই গাছের নিচে পরিষ্কার পরিচ্ছন্ন করিস না, আগে তো পাতাগুলো ঝাড়ু দিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করতি, সেটাও তো করিস না ভয়ে। ডালগুলো আগে তোরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতি, শুকনো ডালগুলো তোরা পেরে ফেলতি। এখন দেখ এই গাছটার কী অবস্থা, আগে তোরা লিচু খেতি, এখন ভয়ে সেই লিচু খাওয়াও বন্ধ করে দিছিস। তোরা তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারিস, আমরা কি আগে কখনো তোদেরকে ভয় দেখাইছি? একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে আমরা তোদেরকে বিষয়টা জানাইছি, এখন কি অবস্থা করে রাখছিস সেই গাছটার? তোরা স্বাভাবিকভাবে গাছটা ব্যবহার কর, পাতা ঝাড়ু দে, চুলায় জ্বালা, শুকনো ডালগুলো তোরা ব্যবহার কর, লিচু খা, লিচু গাছটার যত্ন কর। গাছটার এই অবস্থায় তো আমাদেরও কষ্ট হচ্ছে, আমরা তো এখন গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারতেছি না, এটা তো তোদের দায়িত্ব, তোরা এই গাছটা কর, তা নাহলে আমাদের তো কষ্ট হয়। আর যে আচরণটা তোরা করছিস, গাছ কাটিস নাই, মাটির কলসটাও তুলিস নাই, আর ঘরটাও ভেঙে তোরা সরাই নিছিস, আমরা তোদের উপর খুব খুশি, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, তোরা ইচ্ছা মতো গাছটা ব্যবহার কর। এই স্বপ্ন দেখার পর নানা তো পরিবারের সবার সাথে যখন এটা শেয়ার করেছেন, আবার শুরু হয়ে যায় সেই লিচু গাছটার ব্যবহার, ঠিকঠাক মতো আবার সেই পাতা ঝাড়ু দেওয়া, আগে ঠিক যেভাবে হতো লিচু গাছটা থেকে লিচু সংগ্রহ করা, শুকনো ডাল সংগ্রহ করা, সব কিছুই কিন্তু আবার শুরু হয়ে যায়। তবে সেই গাছটি কাটা হয়নি, গাছটার নিচে ঘরও তৈরি করা হয়নি, লিচু গাছটা এখনও একই রকমভাবেই রয়েছে। আর ওই গাছটাকে কেন্দ্র করে কোনো ভয়ের ঘটনা কিন্তু কারোর সাথে হয়নি, ওইভাবে হয়নি আর কি, যেটা মানুষের মধ্যে ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি করতে পারে এমন কিছু। কারণ ওই গাছে যারা রয়েছে তারা ভালো জিন, তারা পরিষ্কার পরিচ্ছন্ন এই বিষয়টা যে সবসময় থাকবে গাছের নিচে এটাই পছন্দ করেন, কিন্তু ওই বাড়ির সদস্য তো ভয়ে এই কাজটা করে নাই, না জানি কি হয়ে যায় এই ভয়ে আর কি। তো যাই হোক, এই বিষয় সমাধান হয়ে গিয়েছিল, এখন পর্যন্ত আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাকই চলছে, এত বছরেও ওরকম কোনো সমস্যা হয়নি। তো এবার আসি পরবর্তী ঘটনায়। একদিন মিকাল আহমেদ ভাইয়ের মায়ের মামা ওনাদের বাড়িতে বেড়াতে আসবে। তো যেদিন মামা বেড়াতে আসার কথা ছিল, ঠিক সেদিন সন্ধ্যার পর, রাত তখন আনুমানিক 7:30টার মতো বাজবে, ওই যে লিচু গাছের একটু সামনে পারিবারিক যে কবরস্থান, তার পাশে একটা পুকুরের ঘাট রয়েছে বা পুকুর রয়েছে। তো ওই পুকুরের ঘাটে বড় একটা আম গাছ ছিল ওই সময়। তো আম গাছের দিকে হঠাৎ করে ওনারা সবাই কুকুর ডাকার শব্দ শুনতে পান, অর্থাৎ মিকাল আহমেদ ভাইয়ের মা এবং পরিবারের অন্য সদস্যরা কুকুর ডাকার শব্দ শুনতে পান। তো ওনারা সকলে অপেক্ষা আছেন, মামা আসবে, মামার আসার কথা। তো তখন মিকাল আহমেদ ভাইয়ের নানি বলে ওঠে, কিরে আজকে আমার ভাই আসবে, আমার ভাইকে দেখে কি কুকুর ডাকতেছে নাকি? তখন মিকাইল আহমেদ ভাইয়ের আম্মু উনি জানালা খুলে কবরস্থানের দিকে যখনই তাকিয়েছেন, তখন উনি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন এবং উনি আরও কয়েকজনকে ডেকে নিয়ে আসেন সেটা দেখানোর জন্য। ওনারা দেখেন কবরস্থানের পাশে থাকা যে পুকুর, ওই পুকুরের পাশে যে আম গাছ, ওই আম গাছের উপরে ফুটবলের মতো বড় একটা আগুনের গোলা জল করছে। মূলত ওই আলোকে ঘিরে 2 থেকে 3টা কুকুর ঘেউ ঘেউ করে ডাকাডাকি করছে। ওনারা সবাই তো বেশ ভয় পেয়ে যান। ওনাদের বাড়ি থেকে কিছুটা এগোলে একটা বাড়ি রয়েছে, সেখানে মনু মিয়া নামে একজন ব্যক্তি থাকতেন। তো সেই মনু মিয়াকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয়। আশেপাশের আরও বেশ কিছু লোকজন চলে আসে, চিৎকার চেঁচামেচি শুনে সবাই এসে ওই আগুনের গোলাটা দেখে, দূর থেকে দেখছে, কাছে যায় না কেউ। তো এরকম অনেকক্ষণ থাকার পর আস্তে আস্তে ওই আগুনের গোলাটা মিলিয়ে যায়, অন্ধকারে একদম হারিয়ে যায়। কুকুরের ডাকও থেমে যায়। কুকুরগুলো কিন্তু ক্রমাগত ডেকেই যাচ্ছে সমানে। এর কিছু সময় পর মামা এসে বাড়িতে পৌঁছেছেন, ওই একই রাস্তা দিয়ে। উনি তো কিছু আর দেখেন নাই, কিছুক্ষণ আগে কি ঘটেছিল সবাই তো মামাকে বলেছেন, অর্থাৎ মিকাইল ভাইয়ের মায়ের মামা আর কি, তাকে বলেছেন।
তো মামা বলছে ওটা কোনো সমস্যা না রে, মাঝে মাঝে জিনেরা গাছের উপর বসে এইভাবে সভা সমাবেশ করে, তোরা কেউ কাছে যাস নাই, ওদেরকে বিরক্ত করিস নি, ভালো কাজ করছিস। তো পরের দিন সকালবেলা সবাই মিলে সেই গাছের কাছে গিয়েছিলেন, ওই বাড়ির সদস্যরা আর কি, চিন্তা করছে এরকম একটা আগুনের গোলা জ্বলছিল, গাছের কোনো পাতা টাতা পুড়ে গেছে কিনা। আশ্চর্যের বিষয়, ওই গাছের কোনো পাতাই কিন্তু পড়ে নাই। তবে ওই জায়গায় যে একটা রাস্তা ছিল, ছোট একটা চিকন রাস্তা, আসা যাওয়ার রাস্তা, ওই আসা যাওয়ার রাস্তাটা অনেকটাই বন্ধ হয়ে গেছিলো, এই কারণে লোকজন আসা যাওয়াটা অনেকটাই কমিয়ে দিয়েছিল, একরকম বন্ধই হয়ে গেছিলো বলতে হবে। তো চলুন এবার আসি পরবর্তী ঘটনায়। আমরা যে তারাগঞ্জ নামক যে গ্রামের কথা বলেছিলাম, এই যে তারাগঞ্জ যে গ্রাম, তো এখানে তো ওনার নানা বাড়ি, মিকেল ভাইয়ের নানা বাড়ি আর কি। এই যে নানা বাড়ি, সেখানে তো মিকেল ভাইয়ের মামারা তো আছেন। মিকেল ভাইয়ের মায়ের মেজো ভাই, অর্থাৎ মিকেল ভাইয়ের মেজো মামা, তার নাম হচ্ছে মোর্শেদ। তো মোর্শেদ মামা তারাগঞ্জ বাজার থেকে যখন বাড়ির দিকে আসতেন, ওই যে হিন্দু পাড়া যেটা রয়েছে আর কি, তারপর তো বাগান রয়েছে, আমরা শুরুতেই বলেছি এই জায়গার বর্ণনাটা, তো ওই দিক দিয়ে উনি সবসময় আসা যাওয়া করতেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে উনি বিভিন্ন জিনিস দেখেছেন। আর ওই যে হিন্দুপাড়া পার হয়ে যে বাগানটা, ওই বাগানের কাছে যখন আসতেন এই মোর্শেদ মামা, তখন নাকি মামার পিছু পিছু কখনো কালো বিড়াল, কখনো কালো কুকুর হাঁটতে হাঁটতে বাড়ি পর্যন্ত আসতো। তো মোর্শেদ মামা অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন, উনি সহজে ভয় পেতেন না। তো বাড়ির কাছাকাছি যখন মোর্শেদ মামা উনি আসতেন, তখন উনি বলতেন যে এই যা যা, এখন তোরা চলে যা, আর আসিস না, বাসায় চলে আসি, যা চলে যা। তখন এরা নাকি চলে যেত। মোর্শেদ মামার সাথে নাকি ভালো দুটো জিন থাকতো সবসময়, রাতের বেলা তাকে পাহারা দিয়ে বাড়ি পর্যন্ত এগিয়ে দিত। মামা যখন বলতেন যে তোরা চলে যায়, এরা নাকি চলে যেত। আর এরা কালো বিড়াল এবং কালো কুকুর রূপে মামাকে পাহারা দিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে আসতো। কখনোই মামাকে কোনো ধরনের ভয় ভীতি দেখায় নাই, ক্ষতিও করে নাই। আর এই কারণেই মামা রাত বিরাতে সাহসের সাথে আল্লাহর রহমতে চলাফেরা করতে পারতেন। কিন্তু একদিন ঘটলো ভয়ঙ্কর একটি ঘটনা। অন্যান্য রাতের মতোই একই রকমভাবে ওই রাত্রে তারাগঞ্জ বাজার থেকে মোর্শেদ মামা বাড়ির দিকে আসছিলেন। সেদিন অবশ্য রাতটা একটু বেশি হয়ে গিয়েছিল। ওই সময়ে বিশেষ করে একটা পুজোর সময় ছিল। তো যখন ওই হিন্দুপাড়া পার হয়ে ওই বাগানের কাছে উনি এসেছেন, তখনই ঘটে ভয়ঙ্কর এক ঘটনা। তো মামা যখন বাগানের ভিতরে প্রবেশ করেছে, কিছুক্ষণ পর মামার কাছে মনে হলো ঠান্ডা একটি শীতল বাতাস ওনার গায়ে এসে লেগেছে, কিন্তু সময়টা শীতকাল না। আর তখনই মামার শরীরটা ভার হয়ে যায়, মামার একটু ভয় ভয় লাগতে থাকে। উনি চিন্তা করেন যে কখনো তো এরকম মনে হয় না, আর ওই যে জিন দুটো কুকুর বিড়াল রূপে আসে, ওরা আসলেও তো কখনো এরকম মনে হয় না, হঠাৎ এমনটা মনে হচ্ছে কেন। তো তারপর উনি হাঁটাহাঁটি করছেন, মানে বাড়ির দিকে হেঁটে যাচ্ছেন। তো বাগান থেকে কিছুটা দূর যাওয়ার পর, তখনও কিন্তু ওনার বাড়ি থেকে অনেকটা দূরত্বেই উনি রয়েছেন, ওনার মনে হয় পিছু পিছু কেউ একজন হাঁটে। কিন্তু এই হাঁটাটা কুকুর বিড়াল হাঁটতে যেরকম শব্দ হয়, মানে অর্থাৎ ওনার যে সাথে যে দুটা জিন আসতো, যখন পিছু পিছু হাঁটতো, তখন এক ধরনের শব্দ হতো। উনি দেখতেন পিছন দিকে তাকিয়ে যে ওরা আসে, কিন্তু এরকম শব্দ না, মনে হচ্ছে কোনো ভারী দেহের কোনো মানুষ শুকনো পাতার উপর হাঁটলে যেরকম মরমর মরমর শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে। তো মোর্শেদ মামা চিন্তা করলেন যে আজকে কি ওই জিন দুটো অন্য রূপে আসছে নাকি। এই চিন্তা করেন পেছন দিকে তাকিয়েছেন যে আসলে কি কি আসছে পিছু পিছু, নাকি কোনো মানুষ। আসলে মোর্শেদ মামার ভাবনাটা সম্পূর্ণ ছিল ভুল। মোর্শেদ মামা পেছন দিকে তাকিয়ে দেখতে পেলেন ভয়ঙ্কর একটা জিনিস, যা দেখার জন্য মোর্শেদ মামা কখনোই প্রস্তুত ছিলেন না। উনি কল্পনাও করতে পারেন না যে এমন কিছু উনি দেখতে পারবেন। উনি দেখতে পেলেন ভয়ঙ্কর একটা অবয়ব, যার হাত 4টা কি 5টা হবে, আর জিহবাটা লাল টকটকে অনেকখানি বের হয়ে এসেছে, লক লক করছে, আর চোখ দুটো ভয়ঙ্করভাবে জ্বলছে, আর অদ্ভুত রকমের শব্দ করছে মামার দিকে তাকিয়ে। উনি এর আগে এই ধরনের ঘটনা কখনোই দেখেননি। আর ওই সময় ঘটে আরেকটা ঘটনা। ওই যে কুকুর এবং বিড়াল রূপী দুটো জিন মোর্শেদ মামাকে সবসময় পাহারা দিয়ে নিয়ে আসতো, এই অবয়বটার উপরে হঠাৎ করে কোত্থেকে এসে কুকুর এবং বিড়ালটা ঝাঁপিয়ে পড়ে। আর ঝাঁপিয়ে পড়েই এই কুকুর এবং বিড়ালটা যেই আকারে ছিল, এই আকার থেকে আরও অনেক বড় হয়ে যায়। আর ওই অবয়বটার পর যখন ঝাঁপিয়ে পড়েছে, তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায়। বিশাল আকৃতির কুকুর, বিশাল আকৃতির বিড়াল, আর ওই অবয়বটা, এই ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়ে গেছে। মোর্শেদ মামা দ্রুত এক দৌড় দিয়ে বাড়িতে এসে পৌঁছান। আর বাড়িতে এসে উঠোনের উপর মুখ থুবড়ে পড়ে যান। এরপর ডাকাডাকি করতে থাকেন। সবাই চলে আসে, কি হয়েছে কি হয়েছে, সবাই বুঝতে পারে যে মামার ভীতিকর চেহারা দেখেই যে ভয়ঙ্কর কিছু একটা হয়েছে। তখন সবাই বলে যে এরে মোর্শেদ, তুই তো ভয় পাওয়ার লোক না, কি হয়েছে বলতো। তখন মোর্শেদ মামা আস্তে আস্তে সব ঘটনা খুলে বলতে থাকে। গ্রামের নিয়ম অনুযায়ী, গ্রামের যে সংস্কৃতি সেই অনুযায়ী লোহার দা আগুনে গরম করে লবণ পানিতে সেক দিয়ে সেই পানি খাওয়ানো হয়। সকালে স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মোর্শেদ মামাকে ঝাড়ফুঁক করানো হয়, ভালো মতো রুকিয়া করে দেওয়া হয়, বেশ কিছু আমল দিয়ে দেওয়া হয়। তবে সমস্যা হয়ে গেল, মোর্শেদ মামা অস্বাভাবিকভাবে শুকাতে থাকেন। দেখলে মনে হতো কেউ তার রক্ত চুষে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে অনেক ভালো কবিরাজি ট্রিটমেন্টের মাধ্যমে, ভালো রুকিয়ার মাধ্যমে আল্লাহর রহমতে মোর্শেদ মামা সুস্থ হয়েছিলেন আলহামদুলিল্লাহ। তো
এরপরে অবশ্য মোর্শেদ মামা ওই হিন্দুপাড়া হয়ে যে বাগানটা, ওই বাগান দিয়ে উনি আসা যাওয়া করতেন না, অন্য দিক দিয়ে আসা যাওয়া করতেন। উনি কখনোই রাতের বেলা আর ওই রাস্তা ব্যবহার করেন নাই। উনি পরবর্তীতে বিয়ে শাদী করেছিলেন। উনি তারাগঞ্জ যে গ্রাম, সেখানকার মেম্বার হয়েছিলেন পরপর দুবার। মোর্শেদ মামাকে এখনও সবাই এক নামেই চেনে, তারাগঞ্জ গ্রামের যারা বাসিন্দা রয়েছেন, আশেপাশে যারা রয়েছেন। 2018 সালে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মোর্শেদ মামা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিকেল ভাই মামার জন্য দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। প্রিয় লিসেনার্স, দেখুন ওই যে দুটো জিন, ওরা তৎক্ষণাৎ আক্রমণ করেছিল ওই ভয়ঙ্কর অবয়বটার উপরে। তা না হলে মোর্শেদ মামার বড় ধরনের কোনো একটা ক্ষতি করে ফেলতো। এবার চলুন আমরা পরবর্তী ঘটনায় যাই। এখন যে ঘটনাটি শেয়ার করবো, এই ঘটনাটি ঘটে মোর্শেদ মামার মায়ের বড় ভাবির সাথে, অর্থাৎ মিকাইল ভাইয়ের মায়ের বড় ভাবি, অর্থাৎ মিকাইল ভাইয়ের বড় মামির সাথে। তো তখন তো বারবার মোর্শেদ বলে ফেলছি, সরি, মিকাইল ভাই আর কি। তো মিকাইল ভাইয়ের যিনি বড় মামা, উনি নতুন বিয়ে করেছেন। তো বিয়ে করার কয়েকদিন পার হওয়ার পরও, কয়েকদিন পার বলতে অনেক দিন পার হয়ে গেছে আর কি, অনেকগুলো বছর প্রায় পার হয়ে গেছে। তখন ওনার আসলে কোনো সন্তান ফাইনালি ভূমিষ্ঠ হতো না, মিসক্যারেজ হয়ে যেত। গর্ভের বাচ্চার বয়স 3 থেকে 4 মাস সর্বোচ্চ থাকতো, এরপর বাচ্চা মিসক্যারেজ হয়ে যেত। এটা সমাধান হতো না বলতে হচ্ছিল না। ডাক্তার দেখানো হয়েছে, কেন এমনটা হচ্ছে তারাও বুঝতে পারেনি। হুজুর কবিরাজ দেখানো হয়েছে, এক একজন এক এক রকমভাবে ট্রিটমেন্ট করেছে, রুকিয়া করেছে, কিন্তু লাভ হয়নি, কেউ কোনো সমাধান করতে পারছিল না। এভাবে কেটে গেল অনেক দিন। এদিকে মিকাইল ভাইয়ের মায়ের সেজো খালার শ্বশুর বাড়ি একদিন এই বড় মামির মা বেড়াতে গিয়েছে। মূলত মিকাইল ভাইয়ের মায়ের সেজো খালার শ্বশুরের সাথে ওই বড় মামির মা বাবাদের আগে থেকে চেনা জানা ছিল। তো মেজো খালার শ্বশুর তখন কবিরাজ চিকিৎসা করতেন। ওই লোকটার সাথে নাকি শক্তিশালী একটা পরী ছিল, উনি পরীর মাধ্যমে চিকিৎসা করতেন। তো যখন ওখানে গিয়েছেন, তখন চিকিৎসার বিষয়টা কিছুটা দূরে রেখে বলেছিলেন যে, বেয়াই আপনার সাথে নাকি পরী আছে শুনেছি, আমাদেরকে একটু মিষ্টি খাওয়ান তো। মূলত একটু ইয়ার কি ছলেই কথাগুলো বলেছিলেন। তখন উনি বলেছিলেন যে ঠিক আছে বেআইন, আজকে সন্ধ্যার পরে খাওয়াবো ইনশাল্লাহ। তো সন্ধ্যার পরে সবাইকে বলে যে ঘরের মধ্যে এসে বসেন, দরজা জানালা লাইট সব বন্ধ করে দেন। তো সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এর কিছুক্ষণ পরেই ওনারা সবাই এক ধরনের শব্দ শুনতে পাচ্ছেন, টিনের উপরে কি যেন টপ টপ করে পড়ছে। এরপর সবাই বাইরে এসে দেখে বড় বড় বাতাসা পড়ে আছে। এত বড় বাতাসা কিন্তু নর্মালি হয় না, আমাদের দেশে অন্তত হয় না, অন্য দেশে হয়, ভারতে হতে পারে, পাকিস্তানে হতে পারে। আমাদের দেশে ছোটো ছোটো পয়সার আকৃতির বাতাসা হয়, যে 5 টাকার যে কয়েন আছে এই আকৃতি সাধারণত হয়ে থাকে, এর থেকে বড় সাধারণত হয় না। তো এখানে বড় বড় বাতাসা পড়েছিল। তখন ওই মেজোখালার শ্বশুর সবাইকে এই বাতাসা খেতে বলেন। এরপর মেজোখালার শ্বশুর বলতে থাকেন যে বেআইন মিষ্টি তো খেলেন, এবার কি বিশ্বাস হলো? তো যাই হোক, এরপরে মূলত ওনারা যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা নিয়ে আলোচনা করতে থাকেন। সব কথা খুলে বলেন যে এই যে বাচ্চা হচ্ছে না, মিসক্যারেজ হয়ে যাচ্ছে, কারণটা কি আসলে এটা কেউ বলতে পারছে না। কেউ বলে উপরি সমস্যা, কিন্তু সমস্যা তো সমাধান হতে হবে, সেটা হচ্ছে না, আর ডাক্তারও কিছু ধরতে পারে না। এরপর মেজো খালার শ্বশুর বলেন যে ঠিক আছে, আমি বিষয়টা তো এর আগেও টুকটাক শুনেছি আত্মীয় স্বজনের মাধ্যমে, আমি একটু দেখি আসলে তত্ত্ব নিয়ে ব্যাপারটা কি। এরপর উনি প্রায় 1 ঘন্টা চোখ বন্ধ করে বসে থাকেন। এই সময় ওনাকে ডাক দেয়া, কথা বলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল। তো প্রায় 1 ঘন্টা পর উনি চোখ খোলেন। এরপর উনি বলেন যে আলহামদুলিল্লাহ, আমি তথ্য নিতে পেরেছি আসলে ব্যাপারটা আসলে কী হয়েছে, তবে ওখানে গিয়ে সমাধান করতে হবে। তারপর আমি বলি আপাতত যে আসলে সমস্যাগুলো কেন হচ্ছে। উনি বলেন যে আপনার মেয়ের স্বামীর যে বাড়িটা, এই বাড়ির পশ্চিম পাশে যে ঘর রয়েছে, তো পশ্চিম পাশের ওইখানে একটা লিচু গাছ রয়েছে। এই লিচু গাছের থেকে একটু সামনে এগিয়ে গেলে কবরস্থান, আর কবরস্থানের পাশে একটা পুকুর রয়েছে। মূলত এই পুকুর ঘাটে আপনার মেয়ে যখন গোসল করার জন্য যায় এবং অন্যান্য কাজ করে, কাপড় চোপড় ধয়, বাসন মাজে, এই কাজগুলো করে, এই পুকুরেই মূলত সমস্যাটা। এই পুকুরের একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এই পুকুরটা যখন খনন করা হয় সেখানে কিছু হাড়গোড় পাওয়া গিয়েছিল, যেটা অনেক পুরনো কবর ছিল ওইখানে। সেই হাড়গোড়গুলো নিয়ে এই যে কবরস্থান যেটা পাশে রয়েছে সেখানে কবর দেওয়া হয়। যখন ওই হাড়গোড়গুলো সরিয়ে ফেলা হয় ওখান থেকে, তখন কিছু দুষ্টু জিন এসে ওই পুকুরে আস্তানা গেড়েছে। আর আপনার মেয়ে ওখানে যায়, ওরাই মূলত নজর দিয়েছে। সন্তান পেটে আসার পর ওরা মূলত এদেরকে খেয়ে ফেলে। এর একটা ব্যবস্থা করতেই হবে। আগামী শুক্রবার ইনশাল্লাহ আমি সেখানে যাব, গিয়ে সমাধান করে আসব। ঠিকই উনি শুক্রবার চলে আসেন। তো ওই বাড়িতে এসে পুকুরটার চারপাশে 2 থেকে 3 বার উনি চক্কর দিলেন এবং রুকিয়া করতে শুরু করলেন। এরপর উনি হাতে করে একটি পানির বোতল নিয়ে এসেছিলেন। এটা মূলত জমজম কূপের পানি, যেটা ওই পরী
রুকিয়া করে দিয়েছিল, অর্থাৎ ঝাড়ফুঁক করে দিয়েছিল। ওই পানিটা উনি পুকুরের চারপাশে ছিটিয়ে দিয়েছিলেন। তারপর বড় মামা ওই বাড়িটা বন্ধ করে দিয়েছিলেন। এরপর কিছু আমল দিয়ে গিয়েছিলেন। আর উনি চলে যাওয়ার আগে বলে গিয়েছিলেন যে এখানে খুব বেশি কষ্ট করতে হয় নাই, কারণ তার শক্তিশালী ওই পরই এই পুকুরের কাছে আসার পরেই ওই যে দুষ্ট জিনগুলো এখানে আস্তানা গেছিল সেগুলো এখান থেকে পালিয়ে যায়। আর পরিটা বলে দিয়ে যায় যে ভবিষ্যতে এর আশেপাশে যদি তোদেরকে দেখি তাহলে তোদের পরিণতি খুব খারাপ হবে। এই জন্য কোনো ধরনের যুদ্ধ করা ছাড়াই ওই জিনগুলো ওখান থেকে পালিয়ে যায়। তবে কোনো জায়গায় যদি কোনো জিন থেকে থাকে, ওরা যদি ওখান থেকে চলেও যায়, ওরা ওই জায়গায় আবার ফেরত আসতে পারে, কারণ জিনেরা যদি কোথাও থাকে সেখানে তাদের একটা আকর্ষণ সৃষ্টি হয়, ওরা ওই আকর্ষণেই বারবার ফেরত আসে। এই জন্যই মূলত এখানে জমজম কূপের পানি, রুকিয়া করা পানি ছিটিয়ে দেওয়া হয়েছে আর বাড়িটাও বন্ধ করে দেওয়া হয়েছে। খুব সহজেই এই জটিল সমস্যার সমাধানটা আল্লাহর রহমতে হয়ে যায়। পরবর্তীতে কিন্তু এই মামির সন্তানাদি হয়, দুটো ছেলে হয়েছে, একজনের নাম কামাল আর একজনের নাম মুজাহিদ। এই যে মুজাহিদ যিনি, উনি কিন্তু হাফেজ হয়েছেন, মাওলানা হয়েছেন। যশোর জেলার একটি নাম করা মাদ্রাসায় উনি বর্তমানে শিক্ষকতা করছেন। প্রিয় লিসেনার্স, এবার আমরা চলে আসব একদম শেষ ঘটনায়। 4টি ছোট ঘটনা তো শেয়ার করেছি, এবার পঞ্চম ঘটনার মাধ্যম দিয়ে শেষ করব। এখন যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটে ওনার মায়ের মামাতো বোনের সঙ্গে তার শ্বশুরবাড়িতে। ওনার মামাতো বোনের বিয়ে হয় তুলারামপুর এক গ্রামে, বেশ অবস্থাশালী এক পরিবারে। তো ওই বাড়িতে গোয়ালে অনেকগুলো করেছে, প্রায় 12টা দুধেল গাই ছিল। আর তাছাড়া উনি বেশ সম্পদশালীও ছিলেন ওই গ্রামে। তো মামাতো বোনের যিনি স্বামী, অর্থাৎ এই মিকেল ভাইয়ের মায়ের দুলা ভাই, উনি একদিন তাদের ঘরের পাশে থাকা আগের আমলের বেশ বড় একটা তেঁতুল গাছ, এই তেঁতুল গাছটা কাটার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ হচ্ছে ওই তেঁতুল গাছটা কেটে ওইখানে আরেকটি গোয়াল ঘর বানাবেন। তো যেইভাবে সেই কাজ, আর বেশ ধনী মানুষ ছিলেন ওনারা, যে চিন্তা ভাবনা মাথায় আসতো টাকা পয়সার জন্য সেটা আটকে থাকতো না, সাথে সাথে সেটা করে ফেলতেন। গাছ কাটার লোক নিয়ে আসেন, তেঁতুল গাছ কাটা শুরু করে দেন, করাত দিয়ে কাটা শুরু হলো। তখন সবাই এক অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হলো। তেঁতুল গাছটি করাত দিয়ে কেটে এক পাশ থেকে ওই পাশ করাত চলে গেছে, মানে এই পাশ থেকে ওই পাশ চলে গেছে, তেঁতুল গাছ কাটা শেষ। কিন্তু তেঁতুল গাছটি ডানে বায়ে সামনে পিছনে কোথাও পড়ছে না, স্টিল দাঁড়িয়ে আছে, অথচ গাছটি পুরোপুরি কাটা হয়ে গেছে। তখন এই অবস্থা দেখে উপস্থিত লোকজন সবাই ভয় পেয়ে যায়। আসলে তেঁতুল গাছ কাটার সিদ্ধান্তটা হঠাৎ করেই হয়েছে, সকালবেলা হয়েছে, সাথে সাথে লোক নিয়ে আসা হয়েছে, কাটা শুরু হয়েছে। অনেক সময় দেখা যায় যে সিদ্ধান্ত হয়েছে রাতের বেলা, কেউ স্বপ্নে দেখেছে এই গাছটা কাটিস না, এটা সেটা, কিন্তু ব্যাপারটা মানে হঠাৎ করেই হয়ে গেছে সব কিছু। এরপর লোকজন তো ভয় পেয়ে যায়, একজন হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। তখন হুজুর এসে বলেন যে আপনারা তো বিশাল একটা ভুল কাজ করে ফেলছেন, এর খেসারত তো আপনাদেরকে দিতেই হবে। যাই হোক, এখন যেটা করা যায় সেই পদক্ষেপটাই নিচ্ছি। হুজুর বলেন যে সবাই এখানে দোয়ার জন্য বসে পড়েন। তো সবাই সেখানে দোয়ার জন্য বসে পড়ে, হুজুর সেখানে দোয়া করেন। এরপরই নাকি গাছটা মাটিতে পড়ে যায়। এরপর গাছটি খুব দ্রুত পুরোপুরি কেটে পিস করে রাখা হয়, পিস করা হয়েছে বিক্রির উদ্দেশ্যে। ওই দিন রাতে ঘটে এক ঘটনা। ওই দিন রাত্রে মিকেল ভাইয়ের মায়ের দুলা ভাইকে স্বপ্নে একটি কালো কুচকুচে অবয়ব এসে বলে যে এই কাজটা তোরা কী করলি, হঠাৎ করে এরকম একটা কাজ করতে পারলি, এই গাছটাতে আমরা অনেকদিন ধরে বসবাস করে আসছিলাম, তুই হঠাৎ করে এই কাজটা করলি, গাছটা কেটে ফেললি, কাজটা তো ভালো করিস নাই। তবে যেহেতু করে ফেলছিস, এখানে দোয়া করা হয়ে গেছে, এই জন্য তোদের বংশকে নির্বংশ করবো না, তবে শোন এর খেসারত তোদেরকে দিতে হবে। হুট করে আমাদেরকে যে গৃহহীন করলি, আমাদের ক্ষতি করলি, আমরা তো এত সহজে তোদেরকে ছেড়ে দিব না। মনে রাখবি, কাল থেকে তোদের গোয়ালে যতগুলো গাভী দুধ দেয় সেই দুধের অর্ধেক তোরা খেতে পারবি, আর বাকি অর্ধেক আমরা খেয়ে নেব। আর তোর স্ত্রীর গর্ভে যে সন্তানটি রয়েছে, তোর এই সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার পর কথা বলতে পারবে না, চিরদিনের জন্য বোবা বানিয়ে দেব। এরপর ওই অবয়বটা নাকি চলে যায়। স্বপ্ন দেখার পর দুলাভাই এক পর্যায়ে আফসোস করে যে কি করলাম, হুট করে সিদ্ধান্ত নিলাম সকালবেলা উঠে, গাছটাও কেটে ফেললাম এত দ্রুত, কি করলাম। উনি খুব অনুশোচনা করতে থাকে। ওই সময় কিন্তু ওনার স্ত্রীর পেটে সন্তান ছিল, 3 মাসের সন্তান সম্ভবা ছিলেন ওনার স্ত্রী। পরবর্তীতে সেই তেঁতুল গাছটি ট্রলারে করে শহরে নিতে থাকে দুলাভাই। মাঝ নদী যখন ওনারা পার হবেন তখন ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। ট্রলারের উপরে থাকা তেঁতুল গাছ যেগুলো রয়েছে, ওই যে পিস পিস করে কাটা, ট্রলার সমেত কোনো কারণ ছাড়াই ওই তেঁতুল গাছ পানিতে ডুবে যায়। ট্রলারে যেই লোকগুলো ছিল তারা নদীতে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর অশেষ রহমতে কোনো প্রাণহানি হয় নাই, তবে ট্রলার সহ সেই তেঁতুল গাছটি পানিতে ডুবে যায়। গাছটি পানিতে ভেসে ওঠে নাই, ট্রলার সময় ডুবে গিয়েছিল একদমই। ওই গাছটি আর কেউ ব্যবহার করতে পারে নাই। এরপর দেখা যায় যে ওই যেই দুধেল গাইগুলো ছিল, যেখানে প্রত্যেকটা
গাই থেকে অর্থাৎ গাভী থেকে 10 কেজি দুধ পাওয়া যেত, সেখানে প্রত্যেকটা থেকে 5 কেজির মতো দুধ পাওয়া যেত। বাকি দুধগুলো যে কোথায় যেত, কেন কমে গেল, অনেক খাওয়ানোর পরেও কিন্তু দুধ আর বেশি পাওয়া যেত না। তখন বুঝতে পারলো জিনেরা সেগুলো খেয়ে ফেলছে। তো মাস 6 পর, অর্থাৎ এই ঘটনা যখন হয় তখন তো সন্তান গর্ভে রয়েছে 3 মাসের মতো, তখন মানে প্রেগনেন্সির বয়স। এর প্রায় 6 মাস পর একটি ফুটফুটে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এই মেয়েটি যখন বড় হলো তখন ঠিকই দেখা গেল মেয়েটি কথা বলতে পারছে না। আসলে এরকম একটা সমস্যা যদি হয়ে যায় তখন পিতামাতার কিন্তু অনেক পেরেশানির ব্যাপার থাকে। তখন কিন্তু ওই দুলাভাই বুঝতে পেরেছিলেন যে এই মেয়ে যখন বড় হবে তার বিয়ে দিতে বেশ কষ্ট হবে, কেননা মেয়েটি বোবা। তখন নাকি মেয়ের বাবা অর্থাৎ দুলাভাই উনি একটি ছেলেকে কাছে রেখে লালন পালন করতে থাকেন। একটা পর্যায়ে ওই ছেলের সাথেই ওই মেয়েকে উনি বিয়ে দিয়েছিলেন। তারা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। মেয়েটি কথা বলতে পারে না, বোবাই রয়ে গেছে, কিন্তু তাদের সংসারে 2টো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। তারা কিন্তু একদম স্বাভাবিক, তারা কথা বলছে, তারা একদম স্বাভাবিক। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা মোট 6টি ঘটনা কিন্তু আজকে শেয়ার করেছি। ছোটো ছোটো 5টি ঘটনা মিলে একটি ঘটনা, আর আরেকটি ঘটনা আলাদাভাবে আমরা বললাম যে টুটুল মিয়ার ঘটনাটা। আশা করছি গ্রামকেন্দ্রিক এই ঘটনাগুলো আপনাদের কাছে ভয়ের শিহরণ জাগা নিয়ে মনে হয়েছে। আপনারাও ঘটনা পাঠাবেন সেই অনুরোধ সবসময় করি। সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে থাকুন।